বিশিষ্ট লেখক ও আধ্যাত্মিক পরিব্রাজক মাননীয় শ্রী গৌতম বিশ্বাস তার পরিব্রাজন জীবনে অনেক কিছুই দেখেছেন, অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, যা এক কথায় অবিশ্বাস্য। ঘটনাগুলির ব্যাখ্যা অনেক চিন্তা ভাবনা করেও তিনি পাননি। তবে এটা তিনি বুঝতে পেরেছিলেন যে এমন একজন আছেন যিনি অলক্ষ্যে থেকে তাকে সর্বদাই কৃপা করে চলেছিলেন। তাঁরই কৃপায় তার যাত্রাপথ আরও মসৃণ হয়েছে। অনেক অঘটন থেকে লেখক গৌতম বিশ্বাস রক্ষা পেয়েছিলেন। বহু বিস্ময়কর ও অকল্পনীয় ঘটনার সাক্ষী হতে তিনি পেরেছিলেন। সেই সব কৃপা ও বিস্ময়কর অভিজ্ঞতার কথাই এই ভিডিওর প্রতিটি অংশে প্রিয় দর্শক ও শ্রোতা আমরা বলার চেষ্টা করেছি। আমরা জানব ভগবানের এই কৃপার কথা, কিংবা সাধু সন্ন্যাসীদের দ্বারা ঘটানো পরাবাস্তব দৃশ্যাবলী, যা দেখলে কারোর কাছে নাকি প্রকাশ করতে নেই। দীর্ঘ 30 থেকে 35 বছর ধরে এইগুলি লেখক গৌতম বিশ্বাস তার মনের সঙ্গোপনে রেখে প্রতিদিন মনের সঙ্গে যুদ্ধ করেছেন। তার মনে প্রশ্ন জেগেছে, কেন ঈশ্বরের করুণার কথা, সাধু সন্তদের কৃপা প্রসাদের কথা সবার কাছে তুলে ধরা যাবে না? যদি প্রকাশই না করেন, তাহলে মানুষের কাছে চিরকালই তো তাঁদের মাহাত্ম্য কথা অজানাই থেকে যাবে। বিভিন্ন ধর্মীয় গ্রন্থে তো দেবদেবীর মাহাত্ম্য কথাই বলা রয়েছে। তাই জীবনের একটা অংশে এসে লেখক গৌতমবাবু তার অশেষ কৃপা ও তার দেখা অভাবনীয় অলৌকিক ঘটনাগুলি শ্রোতা ও দর্শকদের জানিয়ে যাবেন। এই ভিডিওর প্রতিটি অংশে রয়েছে সেই সব অপ্রকাশ্য সচরাচর যা ঘটে না, সেই সব ঘটনার কথা, ঈশ্বরের অপার করুণার কথা। যারা গল্প ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওটি নয়। এই ভিডিওর মধ্যে কোথাও গল্প নেই, যা আছে সত্য ঘটনাবলী মাত্র। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. গড়িয়া ঢালাই ব্রিজের রক্ষাকালী মন্দির রয়েছে। মন্দিরটির কথা হঠাৎ একদিন সকালে দারুণভাবে ছড়িয়ে পড়ল সাধারণ মানুষের মুখে মুখে। সে কথা হাওয়ার গতিকেও হার মানায়। হঠাৎ কি এমন ঘটল? গৌতম বাবুর বাড়িতে যেই আসছে সেই ওই মন্দিরের কথা বলছে। কেউ বলছে রাস্তা তৈরির জন্য মন্দির ভাঙতে গেলে বহু রকম অঘটন নাকি ঘটছে। আর এই রকম ঘটনা চাক্ষুষ করতে সেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষের আনাগোনা শুরু হয়েছে। দেবস্থানটি ভাঙতে গেলে নাকি সেখানে আগুন লেগে যাচ্ছে। কেউ কেউ আবার বলছে শুধু আগুন নয়, যে ভাঙতে গিয়েছিল সেও নাকি সেখানেই মুখে রক্ত উঠে মারা গেছে। এমন চাঞ্চল্যকর অবস্থার কথা শুনে লেখক গৌতম বাবু খুবই আশ্চর্য হলেন। যে যেরকম পারছে সে সেই রকম ভাবেই নিজের মতো করে বলছে। কোনটি যে আসল সত্য সেটাই তিনি বুঝে উঠতে পারছেন না। সত্য উদ্ঘাটনের ইচ্ছায় একদিন নিজেই সেখানে যাবেন তিনি ঠিক করে ফেললেন, কিন্তু নানা কাজে সেখানকার কথা তিনি বেমালুম ভুলেই গেলেন। এই ঘটনার বেশ কিছুদিন পর একদিন সেখানে তিনি একাই উপস্থিত হলেন, সেটিও হঠাৎ করে। ততদিনে বাইপাসের উপর রক্ষাকালীর মন্দির ও রাস্তা দুই তৈরি হয়ে গেছে। পরে যখন তিনি ভাবছিলেন, ঠিক সেই সময় রাজপুর শ্মশানের সাধক শ্যামা খেপার ডাক তিনি পেলেন। উপলক্ষটা হলো 1000 দিন মহামৃত্যুঞ্জয় যজ্ঞের সমাপ্তি উৎসব উপলক্ষে এক সর্বধর্ম সভার আয়োজন। সেই উপলক্ষেই সাধক শ্যামা খেপা লেখক গৌতম বাবুকে এবং তার শুভদানন্দ তীর্থনাথকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন। শুভদানন্দ তীর্থনাথ লেখক গৌতম বাবুর পূর্ব পরিচিত, অত্যন্ত সুকণ্ঠের অধিকারী। ওর সুরেলা মিষ্টি গলায় রামপ্রসাদী কিংবা শ্যামা সঙ্গীত শুনলে মনটা এক অতীন্দ্রিয় জগতে চলে যায়। মন যখনই চঞ্চল অথবা ভারাক্রান্ত হয়ে উঠত, তখনই শুভদানন্দের ওই অতীন্দ্রিয় ধ্বনি লেখক গৌতম বাবুর বেশি করে মনে পড়ত। যাই হোক, অনুষ্ঠানের দিন শুভদানন্দ লেখক গৌতম বাবুকে জানালেন তিনি তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবেন। সেই অনুযায়ী বিকেল 4টে গৌতম বাবু তৈরি হয়ে আছেন। শুভদানন্দ বিকেল 5:30টার সময় তাকে ফোন করে জানালেন কোনো এক রাজনৈতিক দলের মিছিলের জন্য যাদবপুর অবরুদ্ধ হয়ে আছে, সেই জন্য যাদবপুর থেকে গড়িয়া আসতে পারছেন না, বাইপাস হয়ে আসছেন। লেখক গৌতম বাবুকে তিনি অনুরোধ করলেন ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছে বাইপাসে ঢালাই ব্রিজের কাছে একটু কষ্ট করে এসে দাঁড়াতে। শুভদানন্দ তাকে সেখান থেকে তুলে নেবেন। সেই সময় লেখক গৌতম বাবুর হঠাৎই মনে পড়ে গেল রক্ষাকালী মন্দিরের কথা। মন্দিরটা তো ওখানেই।
সেই সুযোগে তিনি মন্দিরটি দেখে নিতে পারবেন। হাতে প্রায় ঘণ্টাখানেক সময়ও তার আছে। তাড়াতাড়ি গড়িয়া মেন রোডে অবস্থিত শীতলা মন্দির স্টপেজ থেকে একটা অটো করে চলে গেলেন গড়িয়া স্টেশন রোডে ঢালাই ব্রিজে। সেখান থেকে ইএম বাইপাস ডান দিকে গেছে। অটো থেকে নেমে সেই দিকে কিছুটা যেতেই তিনি দেখতে পেলেন দুটি রাস্তার মাঝামাঝি স্থানে একটা ছোট কিন্তু মনের দাগ কাটার মতো রক্তবর্ণের মন্দির। রাস্তা থেকে মন্দির প্রায় ফুট 5 মতো নিচে। সিঁড়ি দিয়ে নিচে তিনি নামলেন। নিচে অনেকটা জায়গা জুড়ে মন্দির এলাকা। তারই এক পাশে একটা বেদি। বেদির উপর একটা ফটোতে অনেকগুলি মালা জড়ানো। প্রণাম করে গৌতমবাবু পাশে এসে দাঁড়ালেন। দেখলেন একজন পুরোহিত এসে মায়ের ফটো থেকে সকালের ফুল সরিয়ে পুজোয় বসলেন। মন্দিরের একদিকে নিচে নামার জন্য থাক থাক সিঁড়ি, সেটি অনেকটা যেন গ্যালারির মতো। এই সিঁড়ির গর্ভ মন্দিরে নামা এবং সেখান থেকে উপরে ওঠার পথ। ভক্তরা সেখানে বসে পুজো দেখেন এবং কোনো অনুষ্ঠান হলে তাও দেখেন। সেদিনও সিঁড়িতে বহু মহিলা পুরুষ বসে আছেন। পুরোহিত আসতে তারা সব নেমে গেলেন বেদির কাছে মায়ের পুজো দিতে। পুরোহিতের কাছে তুলে দিলেন তাদের নৈবেদ্য। জায়গাটি তখন একটু ফাঁকা হওয়ায় লেখকের সুবিধা হলো। এক মহিলা তখনও বসে আছেন দেখে লেখক গৌতমবাবু তার কাছে এগিয়ে গেলেন। ভদ্রমহিলার বয়স 25 থেকে 30-এর মধ্যে, বিবাহিতা। তাকে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, সবাই পুজো দিতে গেল, আপনি গেলেন না যে? তিনি বললেন, কাছেই আমার বাড়ি, আমার তাড়া নেই। যারা দূর থেকে এসেছেন তারা আগে পুজো দিয়ে নিন, তারপর আমি একটু শান্তিতে পুজো দেব। আমি তো রোজই এখানে আসি। লেখক বুঝতে পারলেন ইনি স্থানীয়, তবে একে একটু নাড়া দিলে হয়তো এই মন্দির সম্বন্ধে অনেক সঠিক তথ্য তিনি জানতে পারবেন। এবার আলাপ আরো গাঢ় করার চেষ্টায় লেখক গৌতমবাবু নিজের পরিচয় দিয়ে বললেন, এই মন্দির সম্বন্ধে যদি কিছু তিনি জানান তবে তার হাতে সময় বেশি নেই। রাজপুর শ্মশানে যেতে হবে, সেখানে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ তাকে করতে হবে। কিছুক্ষণের মধ্যেই সেখানে তাকে নিয়ে যাওয়ার জন্য লোকও আসবে। ভদ্রমহিলা তখন নিজের ভাষায় বললেন, আমার নাম স্বাতী গায়েন, পাশের গ্রামেই থাকি। এখানে রক্ষাকালীর একটা থান বহু বছর ধরে রয়েছে। শুনেছি আগে এখানে ঘন জঙ্গলে ভরা ছিল, তবে তেমন কোনো বড় মন্দির ছিল না। এই রাস্তার দুই পাশের গ্রামের লোকেরা কোনো শুভ কাজে হাত দেওয়ার আগে এখানে এসে মানত করতেন। ছেলে মেয়েরা পরীক্ষা কিংবা চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার আগে মায়ের কাছে প্রণাম করে মানত করত। সেভাবে কোনো পুরোহিত ছিলেন না, যে যেরকম ভাবে পারত মায়ের পুজো করত। এইভাবেই চলছিল বছরের পর বছর। শুরুটা কবে হয়েছিল সেটা আমার সঠিক জানা নেই, তবে বাপ ঠাকুরদার কাছে শুনেছি রক্ষাকালী থানের পুজো তাঁদেরও জন্মের আগে থেকে চলছে। ধীরে ধীরে এলাকায় লোক বসতির সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যা খুব বেড়েছে, তাই রাস্তা সম্প্রসারণ হওয়ার প্রয়োজন হয়ে পড়ে। যাতায়াতের সুবিধার জন্য ঢালাই ব্রিজ থেকে কামালগাজী পর্যন্ত ইএম বাইপাস সম্প্রসারণের পরিকল্পনা একসময় করা হলো। সেই পরিকল্পনা অনুযায়ী ইএম বাইপাস সম্প্রসারণ হবে রক্ষাকালী থানের উপর দিয়েই। এই সম্প্রসারণের কাজের আগে কেএমডি এর আধিকারিকরা স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলে ঠিক করেন রাস্তার বাঁ পাশের একটা স্থানে মায়ের জন্য পাকা মন্দির তারা করে দেবেন। সেই কথায় স্থানীয় লোকেরা যারপরনায় আনন্দিত হলেন, কারণ রক্ষাকালীর কোনো পাকা মন্দির তখন পর্যন্ত ছিল না। এতদিনে মায়ের একটা পাকা মন্দির হবে। তারপর যথাসময় মন্দির তৈরি হয়ে মায়ের মূর্তির সামনে ঘট স্থাপন করা হলো। এরপর রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হবে। দিনক্ষণ একদম পাকা। সাথী দেবী জানালেন, দিনটি ছিল 22শে জুন, শুক্রবার, ঘোর অমাবস্যার দিন। ওই দিনে আমরা কখনো ঠাকুরকে স্পর্শ করি না, এমনকি ভূমিতেও আঘাত করি না। সেদিন সকালে বুলডোজার এলো, যে মেশিন গাড়ির সাহায্যে 2-3 তলা বাড়ি, কঠিন পর্বত নিমেষে গুঁড়িয়ে দেওয়া যায়। সেই বুলডোজার চালানোর জন্য চালক বসেছেন আসনে। সেই মুহূর্তে বাড়ি থেকে ফোন আসে, তার পরিবারের প্রিয়জন খুবই অসুস্থ হয়ে পড়েছে, তিনি যেন যত শীঘ্র সম্ভব বাড়িতে চলে যান। বুলডোজার চালক গাড়ি থেকে নেমে ছুটলেন বাড়ির উদ্দেশ্যে। আবার নতুন চালকের খোঁজ শুরু হলো। ঠিকাদার ফোন করে বেলা 10টার মধ্যে আরেকজন চালককে নিয়ে এলেন। সে বেশ শক্তপোক্ত মানুষ। গটগট করে এসে যেই মুহূর্তে আঘাত করতে যাবে সেই মুহূর্তে তার মুখ থেকে রক্ত বমি শুরু হলো। আবার কাজ বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে তাকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করেও রক্ত বমি হওয়ার সঠিক কারণ খুঁজে পাওয়া গেল না। বেলা 12টার পর আরও একজন চালককে ধরে আনা হলো। সে সব শুনেও কোনো কিছুই পাত্তা দিল না। তার একটাই বক্তব্য, আমি বিজ্ঞানের ছাত্র, অত ঠাকুর দেবতা মানি না। তখন মন্দির চত্বর উৎসাহী লোকে লোকারণ্য।
সকলেই ভাবছে এই চালকের অবস্থাও আগের চালকের মতোই না হয়। তাই গাড়িতে চালক উঠতেই বয়স্করা রক্ষাকালীর উদ্দেশ্যে প্রার্থনা জানাতে থাকলেন। চালক মায়ের থান ভাঙার জন্য বুলডোজার দিয়ে আঘাত করতেই মেঘের গর্জন শুরু হয়ে যায়। সেই সঙ্গে আকাশ বিদীর্ণ করে বিদ্যুতের ঝলকানি। এমনিতেই সকাল থেকে আকাশ একটু মেঘাচ্ছন্ন ছিল, তার উপর আলোর ঝলকানি যেন আরো প্রকট হয়ে দেখা দিল। এতক্ষণ লেখক গৌতমবাবু সাথী দেবীর কথা মুগ্ধ হয়ে শুনছিলেন। এরপর আর মুখ বুজে তিনি থাকতে পারলেন না। মুখ ফসকে তিনি বলে ফেললেন, তারপর কি হলো? সাথী দেবী বলে চললেন, সেই সময় রাস্তার বাঁ পাশে যেখানে নতুন রক্ষাকালীর থান গড়ে দেওয়া হয়েছে, সেখানে মায়ের একটি বাঁধানো ফটো ছিল। সেটির কাঁচ ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে যায়। সেই সঙ্গে মায়ের দেবীর ঘরটিও উল্টে পড়ে। এ থেকে বোঝা যায় মায়ের ওই নতুন জায়গাটি একদম পছন্দ নয়। এলাকার মানুষ নতুন রাস্তা বানানোর জন্য মায়ের নতুন মন্দির তৈরিতে খুশি হলেও মা রক্ষাকালী একেবারেই খুশি হননি। কৌতূহল লেখক গৌতমবাবু আর চেপে রাখতে পারলেন না। তাই প্রশ্ন করলেন, মায়ের পুরনো থানটি কি শেষ পর্যন্ত বুলডোজার দিয়ে ভাঙা গেল? সাথী দেবী বললেন, ৩-৪ ঘন্টা বুলডোজার দিয়ে একের পর এক আঘাত করেও এতটুকু দাগ কাটতে পারেনি, বরং মাটির ভিতর থেকে গন্ধকের গন্ধ পাওয়া যেতে থাকলো। সেই সঙ্গে মাটির ভিতর থেকে ধোঁয়া কুণ্ডলী আকারে বেরোতে থাকলো। তারপর কি হলো? গৌতমবাবু বললেন। সাথী দেবী বললেন, সেই দৃশ্য দেখে কর্তৃপক্ষ আর সাহস করে কাজ করতে এগোননি। সেই থেকেই কাজ বন্ধ হয়ে যায়। ভাঙার কাজ করতে আর কোনো বুলডোজার চালককে পাওয়া যায়নি। লেখক গৌতমবাবু মনে মনে ভাবলেন, এই একবিংশ শতাব্দীতেও এমন ঘটনা ঘটে? প্রিয় দর্শক ও শ্রোতা, এবার আসছি বিশ্বাসবাড়ির কালী পুজো নিয়ে। বিশ্বাসবাড়ির কালী পুজো প্রায় 150 বছরের পুরনো। প্রথম শুরু হয়েছিল পূর্ববঙ্গে, বর্তমানে বাংলাদেশের ফরিদপুর জেলায়। তারপর দেশ যেদিন স্বাধীন হলো সেদিন রাতেই তাঁরা চলে আসেন পশ্চিমবঙ্গে। প্রথম কলকাতার লাগোয়া বোরাল গ্রামে বাড়ি ভাড়ায় থাকতেন। প্রায় বছর 10 সেখানে বাস করার পর জমি কিনে স্থায়ীভাবে বাস করেন কামঢরিতে। সেই থেকেই তাঁদের বাস সেখানে। বিশ্বাসবাড়ির নাম বললে সকলেই চেনে। তাঁদের বাড়িতে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। সেই 13 পার্বণের মধ্যে মা কালীর পুজো। লেখক গৌতম বিশ্বাসের নিজের চোখে দেখা এবার কিছু অদ্ভুত অলৌকিক ঘটনা যা বিশ্বাসবাড়ির কালী পুজোর সঙ্গে জড়িত, সেই সম্পর্কে আজ আপনাদের সামনে কিছু কথা বলবো। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, বিশ্বাসবাড়ির কালীমা হলেন গৌতম বিশ্বাসদেরই একজন আরাধ্যা দেবী। তাঁদের বাড়িতে মা কালীর পুজো শুরু হয়েছিল স্বপ্নাদেশের মাধ্যমে। তার ঠাকুরদা স্বর্গীয় বঙ্গচরণ বিশ্বাস স্বপ্নাদিষ্ট হয়েছিলেন। ঘটনাটি ঘটেছিল বর্তমান বাংলাদেশে। ঠাকুরদা কালী পুজোর আগের দিন রাতে স্বপ্ন দেখলেন, স্বয়ং মা কালী তাঁকে ডাকছেন, বঙ্গ, তাড়াতাড়ি উঠে দরজা খোল, আমি তোর দুয়ারে দাঁড়িয়ে আছি। বঙ্গচরণ সেই স্বপ্ন দেখে ধর্মরিয়ে ঘুম থেকে উঠে চোখ রগড়াতে লাগলেন। পাশে স্ত্রী অর্থাৎ গৌতমবাবুর ঠাকুমা বিনোদা সুন্দরী শুয়েছিলেন। স্বামীকে ওইভাবে মাঝরাতে ঘুম থেকে উঠতে দেখে তার সন্দেহ হলো, কিন্তু স্বামীকে কিছু জিজ্ঞাসা না করে তিনি চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকার ভান করলেন। বিনোদা সুন্দরী দেখলেন স্বামী বিছানা থেকে উঠে প্রদীপ জ্বালিয়ে দরজা খুলতে লাগলেন। সন্দেহ তার আরও প্রকট হলো। তিনিও অন্ধকারের মধ্যে বিছানা থেকে উঠে নিঃশব্দে স্বামীর পিছনে এসে দাঁড়ালেন। দরজা খুলতেই দেখলেন কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির অন্ধকারের মধ্যে ঘরের বাইরে যেন আলোর বন্যা। সেই আলোতে বঙ্গচরণ দেখলেন 1.5 হাত উঁচু বিবর্ষণা কালীর এক মৃন্ময় মূর্তি। মাথায় চূড়া, দক্ষিণ চরণ মহাদেবের বক্ষের উপর তুলে 4 হাত উঁচু করে রয়েছেন। গলায় মুন্ডমালা, কোমরে কোমরবন্ধনী, নাকে নাকছাবি, যেন নতুন বউ সেজে দাঁড়িয়ে আছেন। বঙ্গচরণ প্রতিদিনই পাড়ার মন্দিরে গিয়ে পুজো করতেন। পুজো না করে তিনি জল স্পর্শ পর্যন্ত করতেন না। তাঁর ভক্তিতে মা যে তাঁর ঘরে পুজো নিতে চলে আসবেন সে কথা কখনো তিনি ভাবতেও পারেননি। তাই মা কালীকে দেখে তিনি কিছুক্ষণ বিহ্বল হয়ে পড়েছিলেন। যখন হুঁশ হলো তখন বঙ্গচরণ মাটিতে মাথা ঠেকিয়ে চোখ বুজে প্রণাম করলেন মা কালীকে। বিনোদা সুন্দরী ও স্বামীকে অনুসরণ করে মা কালীকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তারপর দুজনে মিলে ধরাধরি করে মা কালীকে ঘরে তুললেন। সকাল হতেই গ্রামে রাষ্ট্র হয়ে গেল। বিশ্বাস বাড়িতে ঠাকুর উঠেছে। দূর দূর গ্রাম থেকে লোকেরা মাকে দেখতে আসলেন। সকলেরই এক কথা, এমন সুন্দর প্রতিমা এর আগে কখনো দেখিনি। মায়ের পুজোর ফুল ফল কিনতে হলো না। গ্রামের অধিবাসীরাই ঝুড়ি ভরে মায়ের পুজোর জন্য ফল ফলাদি দিয়ে গেলেন। পুজো করার জন্য সবাই সহযোগিতা করলেন। সারা রাত ধরে পুজো হলো। গ্রামে ওই একটি কালী পুজো, তাই গ্রাম যেন ভেঙে পড়ল বিশ্বাস বাড়ির দরজায়।
গ্রামের ভট্টাচার্য পণ্ডিত পুজো করলেন। পুজো শেষে নিয়ম অনুযায়ী বিসর্জন দিতে হয়। গ্রামের বয়স্ক লোকেরা বললেন, বঙ্গচরণ, এমন সুন্দর প্রতিমা বিসর্জন দিও না, ঘরে রেখে মায়ের নিত্য পুজো করো, তোমাদের মঙ্গল হবে। তার মনের কথাই সকলে বললেন। মুখে কিছু না বলে বঙ্গচরণ সকলের কথা শুনে চুপচাপ থাকলেন। সবাই চলে গেলে তারাও মুখে কিছু দিয়ে ঘুমিয়ে পড়লেন, যা গেল গতকাল থেকে। ঘুমের মধ্যেই বঙ্গচরণ আবার স্বপ্ন দেখলেন। মা বলছেন, সকলে যেমন অমাবস্যা কেটে গেলে প্রতিপদে বিসর্জন দেয়, তুইও তাই দিবি। আবার পরের বছর আগের দিন কুমোরপাড়া থেকে প্রতিমা এনে আমার পুজো করবি। এই বলে মা কালী অদৃশ্য হলেন সেই স্বপ্নে। সেই থেকে আজও পুজো হয়ে চলছে। তবে তার আগে হতো বাংলাদেশে, বর্তমানে গড়িয়ার বিশ্বাস বাড়িতে। কিন্তু পুজো করতে গিয়ে নানা অভিজ্ঞতা হয়েছে, যেগুলির ব্যাখ্যা বিশ্বাস বাড়ির কারোর কাছেই নেই। সেগুলির মধ্যে একটি, প্রিয় দর্শক, এবার আপনাদের সামনে তুলে ধরব। লেখক গৌতম বিশ্বাসের বাবা স্বর্গীয় যাদবলাল বিশ্বাস হলেন বঙ্গচরণ বিশ্বাসের ছোট ছেলে। তিনিও মা কালীর পরম ভক্ত ছিলেন। বাড়িতে আবার গোপাল প্রতিষ্ঠিত, ফলে বিশ্বাস বাড়ি হয়ে উঠল শাক্ত বৈষ্ণবের মিলিত অধিষ্ঠান। সেই জন্য বাড়িতে সারা বছরই কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকত, যাকে বলা হয় 12 মাসে 13 পার্বণ। বছরের শুরুতে গণেশ পুজো দিয়ে আরম্ভ হতো। এরপর একে একে মঙ্গলচণ্ডী ব্রত, আম বারুণী, স্নানযাত্রা, রথযাত্রা, জন্মাষ্টমী, নন্দ উৎসব, ঝুলন পূর্ণিমা, লক্ষ্মী পুজো, কালী পুজো, কার্তিক পুজো, রাস পূর্ণিমা, সরস্বতী পুজো, মাঘী পূর্ণিমা ইত্যাদি পুজো ও উৎসব পালন করা হতো। গৌতম বিশ্বাসের বাবা কোনো চাকরি করতেন না, তাঁর ছিল ব্যবসা। পূর্ববঙ্গে থাকতে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েছিলেন লেখক গৌতম বিশ্বাসের বাবা। সেই জন্য 2 মাসের জেলও হয়েছিল তার। জেল থেকে ছাড়া পাওয়ার পরও পুলিশ ঘন ঘন তার খোঁজ করতে আসত। বাধ্য হয়ে তখন পূর্ববঙ্গ থেকে কলকাতায় এসে গা ঢাকা দিলেন তিনি। ধীরে ধীরে এখানেই নিজের চেষ্টায় ব্যবসা শুরু করলেন। সেই টাকাতেই বিশাল 51বর্তী পরিবারের ভরণ পোষণ চালাতেন। ব্যবসা হলো আসলে জোয়ার ভাটার মতো, যখন আসে তখন সংসার ফুলে ফেঁপে ওঠে, আবার যখন যায় তখন আর কোনো মতেই ঠেকিয়ে রাখা যায় না। একবার ব্যবসায় ভাটার টান শুরু হলো, নগদ পয়সায় টান পড়লো। সোনার গয়না গাঁটি থেকে ঘটি বাটি বিক্রি করে সংসার কোনো মতে চালাতে লাগলেন। আয় বলতে ছিল কয়েক বাড়ি ভাড়া, দোকানপাটও বিক্রি হয়ে গেল। এই অবস্থায় একদিন গৌতম বিশ্বাসের বাবা তার মা সুধারানীকে বলেন, এবার আর মায়ের পুজো করব না। ব্যাস, এই কথা বলার পর মাঝে একটা রাত কোনো মতে কাটল। পরের দিন ভোর হতেই কোনো রকম কারণ ছাড়াই গৌতম বিশ্বাসের বাবার রক্ত পায়খানা শুরু হলো। তখন গৌতম বাবুর বয়স 5 কি 6-এর মধ্যে হবে। বাড়িতে ডাক্তার রেখে চিকিৎসা করা সম্ভব নয়। কিন্তু গৌতম বিশ্বাসের মা কিছুতেই তার বাবাকে হাসপাতালে দিতে রাজি হলেন না। প্রতিবেশীরাও বাড়িতে গৌতম বাবুর বাবার খোঁজ নিতে এলেন। তখন পাড়ার লোকেরা বিভিন্ন রকম উৎসব থেকে সুখ দুঃখের অনুষ্ঠান পর্যন্ত একে অপরের পাশে থাকতেন, খবর টবর নিতেন। সকলেই যখন চিন্তিত, তখন বিখ্যাত LMF ডাক্তার বিকাশ মৈত্র ব্যাগ হাতে নিয়ে বাড়িতে ঢুকলেন। গৌতম বাবুর মাকে বললেন, গতকাল রাতে মা কালী স্বপ্নে তাকে জানিয়েছেন, সকাল হলেই যাদবকে দেখতে যাবি, না হলে তোর সর্বনাশ হবে। একথা মনে রাখবি। তাই সকালে উঠে স্নান করে কোনো মতে বাড়ির পুজোটা করে তাড়াতাড়ি তিনি চলে এসছেন। তিনি বললেন, চলুন চলুন, যাদববাবু কোথায়? আগে তার কাছে আমাকে নিয়ে চলুন, ওকে দেখব। ডাক্তার বিকাশ মৈত্র গৌতম বাবুর বাবাকে ভালো করে দেখলেন এবং বললেন, রোগীকে হাসপাতালে দিলেই ভালো হতো, কিন্তু স্বয়ং মা জগদম্বা বলেছেন আমাকে চিকিৎসা করতে, দেখা যাক মা কি করেন। এই বলে তিনি খচখচ করে প্রেসক্রিপশন লিখে গৌতম বাবুর বর্দার হাতে দিলেন ওষুধগুলি আনার জন্য। গৌতম বাবুর মাকে ডাক্তারবাবু বললেন, আমার কম্পাউন্ডার সারাদিন এখানে থেকে স্যালাইন দেবে, কোনো চিন্তা করবেন না। মা জগন্মাতা যাদববাবুকে একটু পরীক্ষা করলেন। মায়ের পুজো বন্ধ করার কথা আর কখনো মুখে উচ্চারণ করবেন না, এই বলে মা কালীর উদ্দেশ্যে প্রণাম করে তিনি চলে গেলেন। দিন 7-এর মধ্যে গৌতম বাবুর বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। ইতিমধ্যে কালী পুজো এসে গেল। কি করে যে কি হবে গৌতম বাবুর মা তা বুঝতে পারছেন না। তখন দুর্গাপূজা থেকে ভাইফোঁটা পর্যন্ত স্কুল ছুটি থাকত। ছুটির সময় গৌতম বাবুরা দুপুরবেলায় হাতের লেখা প্র্যাকটিস করতেন। মা তাকে বললেন, পুকুর থেকে কাদামাটি তুলে নিয়ে আয়। গৌতম বাবু পুকুর থেকে কাদামাটি নিয়ে এলে তার মা তাকে আর দিদিকে দেখিয়ে দিতেন কিভাবে প্রদীপ বানাতে হয়। সন্ধি পুজোর 108টা প্রদীপ লাগে, আর চতুর্দশীর দিন 14টি প্রদীপ জ্বালাতে হয়। গৌতম বাবুরা বুঝতে পারলেন খরচ কমাবার জন্যই তাদের মা প্রদীপ তৈরি করতে বলছেন।
তাদের পাশেই ছিল ধোপা বাড়ি। তারা প্যান্ডেল তৈরি করার জন্য ধোয়া ধুতি দিলেন। দারুণ প্যান্ডেল হয়ে গেল। আত্মীয় পরিজন প্রতিবেশী যে যেরকম পারল মায়ের পুজোয় সাহায্য ও সেবা দিতে লাগলো। ঝুড়ি ঝুড়ি ফল ফুল মায়ের কৃপায় পুজোর মণ্ডপে জমা পড়ল। আন্তরিকতা নিয়ে তারা মায়ের পুজোর জোগাড় করলেন। এটা তাদেরই পুজো। এইভাবেই খুব সুন্দরভাবে কালী পুজো সেবার হয়ে গেল। সেই থেকে নামেই বিশ্বাসবাড়ির কালী পুজো। আসলে তা হয়ে গেল সার্বজনীন। লেখক ও আধ্যাত্মিক পরিব্রাজক গৌতম বিশ্বাসের বাবা যাদবলাল বিশ্বাস বাংলাদেশ থেকে পরিবার নিয়ে প্রথমে দক্ষিণ 24 পরগনার অন্তর্গত বোরাল গ্রামে বাড়ি ভাড়া করে থাকতেন। কয়েক বছর সেখানে থাকার পর সেই বাড়ি ছেড়ে নতুন বাড়ি করে পাকাপাকিভাবে চলে আসেন গড়িয়ার কামঢরির পূর্বপাড়াতে। তখন থেকেই কালী পুজো বাড়ির সামনে হয়ে চলেছে। বাড়ির প্রবেশদ্বারের চৌকাঠে একটি জায়গায় লেখা রয়েছে বাংলা 1359 সাল। গৌতম বাবুর বাবা এবং তার আরও 2 বন্ধু মিলে 8 কাঠা জমি কিনেছিলেন। তার বাবা বাড়ি করলেও বাবার বন্ধু দুজন কিন্তু বাড়ি করেননি। তারা দুজন ছিলেন প্রবাসী বাঙালি। একজন থাকতেন অসমে এবং অপর বন্ধু থাকতেন জামশেদপুরে। গৌতম বাবুর বাবা 1978 সালের 31শে ডিসেম্বর পরলোক গমন করেন। 40 বছর পুজো করার পর একদিন গৌতম বাবুর বাবার বন্ধুর বড় ছেলে খগেন রায় চৌধুরী জামশেদপুর থেকে এসে গৌতম বাবুর মাকে বললেন, কাকিমা, এখন থেকে আমরা কলকাতায় থাকবো। গৌতম বাবুর মা বললেন, খুব ভালো কথা, এতদিন ধরে তোমাদের জমি রক্ষণাবেক্ষণ করছিলাম, এবার তোমরা তোমাদের জমি বুঝে নাও। আমার শরীরও ভালো নেই, কখন কি হয়, শুধু মা কালীর পুজো যেখানে হয় সেই জায়গাটি পুজোর জন্য ছেড়ে দিও বাবা, তোমাদের কাছে এটা আমার একান্ত অনুরোধ। খগেন বাবু কিন্তু কিছুতেই এই কথাতে রাজি হলেন না। তিনি বলেন, আমার ছেলে গাড়ি কিনবে, তাই ভেবেছি ওই জায়গায় বড় করে গাড়ির গ্যারেজ করব। ওই জায়গাটা কাকিমা কিছুতেই ছাড়া যাবে না। গৌতম বাবুর মা খগেন বাবুকে অনেকভাবে বুঝিয়ে বললেন, দেখো, 40 বছর ধরে এখানে মা কালীর পুজো হচ্ছে। মায়ের বাঁধানো বেদি আছে, নিত্য ধূপ ধুনা ফুল চন্দন দিয়ে পূজা করা হয়। এই বেদি সরানো ভালো নয়, সংসারে অমঙ্গল হতে পারে। তুমিও তো ছেলেমেয়ের বাবা, তাদের মঙ্গলের চিন্তা তুমি একবার করবে না? গাড়ি কিনবে সে তো খুব ভালো কথা, গাড়ির গ্যারেজ অন্য জায়গাতেও তো করা যায়। খগেন বাবুর এক কথা, আমার মেয়ে ডাক্তার, ছেলে ডাক্তার, তারা গাড়ি কিনবে, মায়ের মন্দির আপনাদের ভাঙতেই হবে। গৌতম বাবুর মা বললেন, এই জমির যা দাম হয় তা আমি বর্তমান দামে তোমাদের দিয়ে দিচ্ছি, আমাদের জমিটা বিক্রি করে দাও, খুব কষ্ট হলেও কিনে নেব, তবুও মা কালীর মন্দির ভেঙে দিও না। এইভাবে মাসখানেক চলল। তখন পশ্চিমবঙ্গে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের সরকার চলছে। একদিন রাজনৈতিক সহায়তায় জোর করে মন্দির ভাঙার ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে চলে সমঝোতার ব্যবস্থাও। ঠিক হয় কালী পুজোর জন্য জমিটির পিছন দিকে 5 ফুট জায়গা দেওয়া হবে। জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ করা যায় না। সেদিন তাদের সিদ্ধান্ত মেনে নিতে গৌতম বাবুরা বাধ্য হয়েছিলেন। সেদিন কিন্তু ওপর থেকে মা কালী হেসেছিলেন, কারণ সেই দিন থেকেই শুরু হলো খগেন বাবু এবং তার ছেলের দুষ্ট গ্রহের প্রকোপ। যেদিন মা কালীর বেদি ভাঙা হবে সেদিন গৌতম বাবুরা কেউ বাড়িতে থাকলেন না, কারণ ওই বেদি ভাঙার দৃশ্য তারা কেউ সহ্য করতে পারবে না। পরদিন প্রতিবেশীদের কাছ থেকে গৌতম বাবুরা শুনলেন তাদের ওপর যত রাগ তা মা কালীর বেদির ওপর গিয়ে পড়ল। যারা ভাঙতে এসেছিল খগেনবাবু তাদের বললেন, টুকরো করে বেদিটা ভাঙবি। এই বলে তখন তিনি তার চরম ঔদ্ধত্যের প্রকাশ করে মা কালীর বেদিতে কয়েকবার পদাঘাত করলেন। তাতে ডান ও বাঁ পা দুটোই ব্যবহার করলেন। দিন 7 মধ্যে আর মন্দিরের কোনো চিহ্ন রইল না। 3 ফুট উঁচু মাটির ভিতরের উপর লাল রঙের বেদি সবই এখন অতীত। মায়ের পুজোর জন্য বেদির চারিদিকে ফুলের বাগান ছিল। নানা রঙের জবা, স্থলপদ্ম, গোলাপ, বেলি ফুলে ভরা থাকত। দিনের বেলায় কত যে টিয়া বুলবুলি পাখি এসে বসত গাছে, সে কথা গৌতম বাবু ভাবতে ভাবতে কোথাও আনমনা হয়ে যান। কিচিরমিচির লেগেই থাকতো। যে আসতো সেই বলতো, এখানে এলে মনটা শান্তিতে ভরে যায়। গৌতম বাবুর জ্যাঠতুতো ভাই অনিল বিশ্বাস বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একবার সেই দেশে গিয়েছিলেন। সেখানে তাদের বাড়িতে কালী পূজা হতো। সেখান থেকে মাটিও এনে বেদির নিচে দিয়েছিলেন। এই ঘটনার কিছুদিন পরে সমস্ত রাগ অভিমান ভুলে সকলকে নিয়ে গৌতম বাবুদের বাড়ির সংলগ্ন স্থানে নতুন করে মন্দির প্রতিষ্ঠা হলো। মায়ের অসীম কৃপায় নতুন বেদিতে শুরু হলো মাতৃপুজো। আগের মতোই ধুমধাম করে মায়ের পুজো হতে লাগলো। বছর 2 মধ্যে খগেনবাবু নতুন বাড়ি করে থাকতে শুরু করলেন। এই পর্যন্ত সবই ঠিক ছিল। তারপরেই শুরু হলো দুর্যোগের ঘনঘটা। কিছুদিনের মধ্যেই ভদ্রলোকের মেয়ের বিয়ে হলো এক বিহারবাসীর সঙ্গে। তিনি তো কলকাতাতেই থাকেন না, বেশিরভাগ সময় বাইরে বাইরে থাকেন। আর ডাক্তার ছেলে দুলু বিয়ে করলো এক নার্সকে,
দুলু কাজ করত কোনো এক অয়েল কোম্পানিতে। প্রথমে পোস্টিং ছিল বিহারে, তারপর ট্রান্সফার হয়ে এলো হলদিয়ায়। এত ঘটনার পরেও গৌতম বাবুদের সঙ্গে খগেন বাবুদের সম্পর্ক কিন্তু ভালোই ছিল। তাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ওরা আসতেন এবং গৌতম বাবুরাও যেতেন। কথাবার্তা সমান তালে চলতে থাকে। তারপর একদিন বিকেলে খগেন বাবুর ছেলে দুলু নতুন গাড়ি কিনে নিয়ে এলো। তখন অবশ্য গাড়ির গ্যারেজ তৈরি হয়নি, তাই গাড়িটি রাস্তাতেই রাখা ছিল। দুদিন থাকার পর গাড়ি নিয়ে দুলু হলদিয়া চলে গেল। দিন সাতেক পরে এক মাঝ রাতে অকস্মাৎ এক দুঃসংবাদ এলো। খগেন বাবুর ছেলে দুলু হলদিয়াতে মারা গেছে। তখনও গৌতম বাবুরা জানতেন না কিভাবে একটি জলজ্যান্ত ছেলে মাত্র 32 বছর বয়সে মারা গেল। শুধু তারা জানতেন দুলুর পরিবারও ছিল হলদিয়াতে। অত রাতেও প্রতিবেশী হিসাবে সান্ত্বনা দিতে তাদের বাড়িতে গেলেন গৌতম বাবুরা। তখন ওরা স্বামী স্ত্রী দুজনে ভোর রাতে বেরিয়ে গেলেন হলদিয়ার উদ্দেশ্যে। গৌতম বাবুরাও কিছু দূর পর্যন্ত তাদের এগিয়ে দিলেন। পরদিন খবরে গৌতম বাবুরা জানতে পারলেন হলদিয়াতে হলদি নদীর তীরে বস্তাবন্দি এক মানুষের মৃতদেহ পাওয়া গেছে। মৃতদেহটি যাতে শনাক্তকরণ না করা যায় সেই জন্য মৃত ব্যক্তির দেহ খণ্ড খণ্ড করে কাটা হয়েছিল। ঘটনাটি লেখকের বলার বছর 20 আগেকার। তারা বুঝতে পারেননি কেন এমন হলো। ঘটনাটি বিভিন্ন টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়েছিল। শুধু তাই নয়, এই ঘটনাটিকে কেন্দ্র করে একটি ক্রাইম সিনেমাও তৈরি হয়েছিল। খগেন বাবুর বর্তমান বয়স 80 বছরের বেশি। ছেলের মৃত্যুর ব্যাপারে প্রায় প্রতিদিনই তাকে বিভিন্ন আদালতে দৌড়তে হয়, কারণ তার ছেলে দুলুর মৃত্যুর ব্যাপারে যাকে সন্দেহ করা হয়েছে সে আর কেউ নয়, সে হলো দুলুর প্রিয় বন্ধু ডাক্তার সৌমেন, যে বেদি ভাঙার ব্যাপারে খগেন বাবুদের বিরাটভাবে মদত দিয়েছিল। এই লেখাটি যখন গৌতম বাবু লেখেন তখন সৌমেন ও খগেন বাবুর পুত্রবধূ জেলে। 20 বছর ধরে চলছে এই টানাপোড়েন। বাংলা সাহিত্যের অন্যতম লেখক পৃথ্বীরাজ সেনের কথা অনেকেই জানেন। তাঁর একটি বাগান বাড়ি আছে বারাসাতের বামুনগাছিতে। গিরিজা লাইব্রেরি 2014 সালের বিজয় সম্মেলন সে বছর সেখানেই হবে। বামুনগাছি হল বনগা লাইনে বারাসাতের পরের স্টেশন। গিরিজা লাইব্রেরির কর্ণধার শ্রী প্রশান্ত চক্রবর্তী গৌতম বাবুকে অনেক আগেই সেখানে নিমন্ত্রণ করে রেখেছেন, সময় মতো সেদিন সেখানে উপস্থিত হওয়ার জন্য। যেহেতু গৌতম বাবু প্রায়ই নতুন নতুন মন্দিরের খোঁজে বাইরে চলে যান, সেই কারণে অনুষ্ঠানের আগের দিনও তাকে প্রশান্তবাবু ফোন করে ব্যাপারটা মনে করিয়ে দিলেন। সারা সপ্তাহ অফিস করে রবিবার বেরোনোটা খুবই ঝঞ্ঝাটের। অনুষ্ঠানের দিন সকাল থেকেই সাজগোজ শুরু করলেন তিনি সেখানে সময় মতো উপস্থিত হওয়ার জন্য। গড়িয়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশনে তিনি উপস্থিত হয়েছেন। প্ল্যাটফর্মে ঢুকেই দেখলেন একটা বনগাগামী ট্রেন হর্ন বাজিয়ে ছাড়ছে। দৌড়ে গিয়ে তিনি ট্রেনে উঠে পড়লেন। সময় মতো ট্রেন এসে থামল বারাসাত স্টেশনে। গৌতমবাবু শুনলেন যান্ত্রিক গোলযোগের জন্য ট্রেন আর যাবে না। বাধ্য হয়ে ট্রেন থেকে তিনি নেমে পড়লেন। 1 ঘন্টা বাদে আবার ট্রেন। কি আর করবেন তাই তিনি ভাবছেন। এর মধ্যে প্রশান্তবাবু 2 বার ফোন করেছেন। প্রতিবারই জিজ্ঞাসা করছেন, আপনি কোথায়? প্রশান্তবাবু জানাতে ভুললেন না যে ইতিমধ্যেই পৃথ্বীরাজ সেন সহ আরও কয়েকজন বিশিষ্ট সাহিত্যিক যেমন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, শুভমানস ঘোষ, সুকান্ত গঙ্গোপাধ্যায়, খনা মা প্রমুখরা পৌঁছে গিয়েছেন। গৌতমবাবু বারাসাতে এসে পৌঁছেছেন শুনে তিনি নিশ্চিন্ত হয়ে ফোন কেটে দিলেন। 1 ঘন্টা পর আবার ট্রেন পাওয়া যাবে শুনে তার মনটা বেশ খারাপ হয়ে গেল। এদিকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আগের দিনই আবহাওয়ার খবরে পূর্বাভাস দিয়েছিল যে গভীর সমুদ্রে নিম্নচাপের প্রভাবে হুদহুদ আসছে। আসল কথা, আমরা ভাবি এক আর জগৎ স্রষ্টা ভাবেন আর এক। তিনি হয়তো অন্য কিছু ভেবে রেখেছেন। সেটাই মনে করে গৌতমবাবু প্ল্যাটফর্ম থেকে নেমে স্টেশনের বাইরে এলেন। কারণ 1 ঘন্টা প্ল্যাটফর্মে অপেক্ষা করার চেয়ে বাইরে ঘোরাফেরা অনেক ভালো। স্টেশনের বাইরে অনেকগুলো ভ্যান রিক্সা দাঁড়িয়ে আছে। তাদের তিনি জিজ্ঞাসা করলেন, এখানে কাছাকাছি কোনো কালী মন্দির আছে? একজন ভ্যান চালক বললেন, হ্যাঁ বাবু আছে, নপাড়ার পুরাতন কালীবাড়ি, যেতে 7 মিনিট, আসতে 7 মিনিট, যাতায়াতের ভাড়া 30 টাকা। চালকের কথায় গৌতমবাবু রাজি হয়ে বসে পড়লেন ভ্যান রিক্সায়। মন্দিরটির অবস্থান বারাসাত স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। প্রথমে পড়বে নপাড়ার সর্বমঙ্গলা কালী শনি মন্দির, তারপর নপাড়ার পুরাতন কালীবাড়ি। রাস্তার পাশে কালীবাড়ির বেশ বড় তোরণ, লেখা রয়েছে মহারাজ কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত নপাড়া পুরাতন কালীবাড়ি বা আনন্দময়ী কালীবাড়ি। স্থাপিত ইংরাজি 1735, সংস্কার করা হয়েছে 2002 সালে। মন্দিরের প্রবেশপথের বাঁদিকেই প্রথমে পড়বে লাল রঙের হাড়িকাঠ। আগে বলি হলেও এখন আর হয় না, শুধুমাত্র প্রতীক হিসাবে সংরক্ষণ করে রাখা। আর বাঁদিকে শ্বেত পাথরে গড়া মায়ের মন্দিরের গর্ভগৃহ। গর্ভগৃহের সামনে অর্থাৎ ডান দিকে বড় নাট মন্দির। মন্দিরকে ঘিরে শিব মন্দির ও অন্যান্য মন্দির গড়ে উঠেছে। গর্ভগৃহের চারদিক ঘিরে প্রায় 8 ফুট চওড়া বারান্দা। এটি হলো পরিক্রমা ক্ষেত্র।
এই পরিক্রমা ক্ষেত্র থেকেও মাকে দর্শন করা যায়। গর্ভগৃহে প্রতিষ্ঠিত কোষ্ঠী পাথরের মা আনন্দময়ী কালী, করাল বদনা শিবের উপরে তিনি দাঁড়িয়ে রয়েছেন চতুর্ভুজা। গলায় নানা ফুলমালার সঙ্গে কয়েক ছড়া সোনার হার শোভা পাচ্ছে, হাতে সোনার বালা, মাথায় স্বর্ণ মুকুট। প্রায় 3 ফুট উঁচু মায়ের বিগ্রহ। মন্দিরের পূজারী জানালেন মাকে নিত্য অন্নভোগ দেওয়া হয়। এই দেবী বিগ্রহ প্রথম প্রতিষ্ঠা করেন নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র। পূজারীজি গৌতমবাবুকে একটি বেলগাছের কাছে নিয়ে গেলেন। গাছটির গোড়াটি লাল রং করা। তিনি বলেন, একবার সাধক রামপ্রসাদ এখানে বসে তন্ময় হয়ে গান করছিলেন। তখন মা আনন্দময়ী একটি ছোট্ট মেয়ের রূপ ধরে আদুরে গলায় রামপ্রসাদকে বলেন, আমার সামনে বসে একটু গান শুনিয়ে যা। রামপ্রসাদ মেয়েটিকে বলেন, যার গান শুনতে ইচ্ছা হয় সে এদিকে ঘুরে শুনুক। সেই সময় মায়ের মন্দির ছিল উত্তরমুখী। রামপ্রসাদের কথা শোনা মাত্রই মন্দিরটি ঘুরে পশ্চিমমুখী হয়ে যায়। সেই থেকে মন্দিরটি পশ্চিমমুখী হয়ে আছে। আর বেলগাছটিও তখন থেকে রয়েছে। এই বেলগাছের পাতা দিয়েই মায়ের নিত্য পূজা করা হয়। এই সব কথা শুনে আপন মনেই গৌতমবাবু ঘুরে ঘুরে মন্দিরটি ভালো করে দেখতে লাগলেন। মন্দিরটি এক চূড়া বিশিষ্ট হলেও একটু ভিন্ন ধরনের, চোখে লাগার মতো। এমন চূড়া এর আগে কোনোদিন তিনি মন্দিরে দেখেননি। মন্দিরের পরিবেশটাও মনে ধরার মতো, হঠাৎ করে গিয়েই চলে আসা যায় না। কিন্তু তারপরেই এমন একটা ঘটনা ঘটল যা গৌতমবাবুর সারা জীবন মনে থাকবে। মাকে প্রণাম করে পুরোহিত ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে মন্দির থেকে সোজা বেরিয়ে যে ভ্যান রিক্সায় এসেছিলেন তাতে গিয়ে বসলেন। ভ্যান রিক্সার চালক বিড়ি ফুঁকতে ফুঁকতে মাঠের ধারে গিয়েছিলেন। তাকে গাড়িতে বসতে দেখে বিড়ির শেষ টানটা খুব জোরে জোরে টেনে দৌড়ে এসে সিটে বসলেন। কিন্তু কাজ তো তখনও শেষ হয়নি, এত তারা কিসের? বিধাতা যেন মনে মনে হাসলেন। আমরা অবুঝ, তাই ভাবি সব কাজ শেষ হয়ে গেছে। মন্দিরের পুরোহিত শ্রী বরুণ চক্রবর্তী দৌড়ে এসে বললেন, দয়া করে আরেকবারটি আসুন। এই বলে তিনি গৌতমবাবুর হাত ধরে নিয়ে গেলেন মন্দিরের উঠোনে। তখন কার্তিকে কালী পূজার মাত্র 10 দিন বাকি। তাই সারা মন্দির জুড়ে বাঁশের কাঠামো বাঁধা রয়েছে প্যান্ডেল করার জন্য। চওড়া বারান্দায় 10-12 জন সদস্য নিয়ে চলছে পুজোর মিটিং। পুরোহিত এক বৃদ্ধ ভদ্রলোককে দেখিয়ে গৌতমবাবুকে বলেন, ইনি আমার মামা। ইনি প্রথম আমাকে এই মন্দিরে পূজা করার জন্য নিয়ে আসেন। ভদ্রলোকের সঙ্গে কথা বলতে বলতে গৌতমবাবুর মনে হলো কে যেন তার পাশে এসে দাঁড়ালো। তার কাঁধে হাত রেখে গৌতমবাবু তাদের কাছ থেকে মা আনন্দময়ী সম্বন্ধে আরও কিছু নতুন তথ্য জেনে নিচ্ছিলেন। কত অজানা কথার ইতিহাস। একসময় পূজারীর অভাবে পুজোই বন্ধ হয়ে গিয়েছিল। হয়তো মা আনন্দময়ীর ইচ্ছাতেই এইরকম হয়েছিল, আবার তার ইচ্ছাতেই নতুনভাবে শুরু। এরকম কথার আলোচনায় পূজারীর মামা আগন্তুককে দেখিয়ে গৌতমবাবুকে জিজ্ঞাসা করলেন, একে আপনি চেনেন? তাকে না দেখেই গৌতমবাবু বললেন, কতদিনের চেনা? সেই গত জন্ম থেকেই। এই সময় গৌতমবাবু হঠাৎ এক ঘোরের মধ্যে ছিলেন। কথাগুলি ঘোরের মধ্যেই বললেন, কতদিনের চেনা? সেই গত জন্ম থেকেই। কথাগুলি বলার সঙ্গে সঙ্গে ঘোর কেটে গেল, যেন মেঘ কেটে সূর্যের প্রকাশ হলো। গৌতমবাবু কি বললেন? এই বলেই পাশ ফিরে তিনি তাকালেন। দেখলেন একটি 10-11 বছরের শ্যামলা রঙের মেয়ে, চোখ দুটি টানা টানা, এক ঢাল চুল নেমেছে তার পিঠ বেয়ে। আহা, কি লালিত্যময়ী মুখটি! মা আনন্দময়ীর মুখটি যেন বসানো। সঙ্গে সঙ্গে তার পা দুটি জড়িয়ে ধরে গৌতমবাবু বললেন, আর ছাড়ছি না গো মা, বলে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। এইভাবে কেটে গেল কয়েক মুহূর্ত। কেউ জানতেও পারল না তাদের দুজনের অভিব্যক্তি। জানল মাত্র একজন। তাদের সামনে এক মধ্যবয়স্ক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। গৌতমবাবু ছাড়া শুধুমাত্র তিনি দেখেছিলেন। তিনিও কেঁদে আকুল হলেন, কিন্তু ধরে রাখতে পারলেন কই। ক্ষণিকের মধ্যেই সে হারিয়ে গেল। অনেক খুঁজেও সেই মেয়েটিকে গৌতমবাবু আর দেখতে পেলেন না। গৌতমবাবু বিষণ্ণ মনে সাইকেল ভ্যানে চড়ে ফিরে চলেছেন বারাসত স্টেশনের পথে, গিরিজা লাইব্রেরির বিজয়া সম্মেলনে যোগ দিতে। দুপুর তখন 12:30। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।